সবার সামনে কাবিরকে থাপ্পড় মারল লহরী চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীদের বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়ার সময় তখন কর্ণা চ্যাটার্জিকে পিকু বলতে থাকে, এই নিমতিতা বা দাদু, তুমি তুমি ঠিকঠাক ভাবে খাচ্ছ না কেন? এত বক বক করছো কেন বলো তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই শিবপ্রসাদ, তুমি তোমার মেয়েকে বলো না আমাকে যেন নিমতিতে দাদু না বলে ডাকে। এটা একটা ডাক হলো বলো? ও তো আমাকে দাদু বলেও ডাকতে পারে। এভাবে এভাবে কেন সবসময় নিমতিতা দাদু বলে ডাকে? তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, পিকু, উনি তোমার দাদু হয়, তুমি এভাবে বলো কেন? আর উনি তো ও তো ছোট, তাই ও আপনাকে ও যা বলে ডাকে, এতে তো আমাদের করার কিছু নেই। তখন ত্রিকর্ণা বলতে থাকে, কেন করার কিছু থাকবে না? তুই তো অবশ্যই ওকে বোঝাতে পারিস। আর এগুলো রান্না বান্না সব জামাই একাই করলো? তুই জামাই মিলে করলি? তখন তিনি বলতে থাকে, হ্যাঁ, আমরা করব না তো কে করবে? তখন সত্যজিৎ বলতে থাকে, আমার জামাইয়ের হাতের রান্নাটা না বেশ দারুণ লাগে, খেয়ে দেখো, অনেক মজা লাগে, তাই না রে প্রাচী? তখন প্রাচী বলতে থাকে, হ্যাঁ জেঠু, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সেদিন যে তরকারি দিয়েছিলি না সত্যি, সে তরকারিটা আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। এরপরে আয়ুষী বলতে থাকে, আসলে আসলে জামাইবাবুর হাতে জাদু আছে। এরকম এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার রে। সত্যি ভাই, তুই ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছিস। তখন টিপু বলতে থাকে, হ্যাঁ, আমার মাম্মি তো ভাগ্য করে স্বামী পেয়েছে, জানো? জানো ফুলমাসি, আমি আমি বলি কি, আমি যদি বড় হয়ে বিয়ে করি, তবে যেন আমার পার মতো একটা সুন্দর বর পাই। এই কথা শুনে তখন সত্যজিৎ বলতে থাকে, একদম একদম দিদি ভাই, তুমি তোমার পায়ের মতোই সুন্দর একটি বর পাবে, যে তোমাকে ভালোবাসবে, তোমার পায়ের মতো আগলে রাখবে। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তটিনী, তোর মেয়ের স্বপ্ন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, তোর মেয়ে কিন্তু অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে। তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তখন দীপালি বলতে থাকে, না না দিদি ভাই, তুমি এরকম স্বপ্ন দেখলে তোমার পাকে যেমন সবাই অপমান করে, তোমাকেও কিন্তু সবাই সেভাবে অপমান করবে। তোমার মাম্মিকে যেভাবে অপমান করে, সেভাবে তোমাকেও ছোট করবে এরা, কারণ এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। এরপরে আয়ুষী বলতে থাকে, হয়েছে তো যে মা, এখন এসব বলো না তো। এখন একটা খুশির মুহূর্তে তোমরা এখন যদি এসব নিয়ে কথা বলো, তবে ব্যাপারটা কেমন দেখায় না? এই বলে আয়ুষী বলতে থাকে, আমরা সবাই মিলে খাবার খাবো, মজা করব, হই হুল্লোড় করবো, তারপরে বাড়ি ফিরবো। তখন কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এই যে এইটুকু সময় এসেছো, এই জন্য এতটা মজা লাগছে তোমাদের, কিন্তু আমাদের আমাদের তো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই যে তোমার ছর্দি ভাই, তারপরে তোমার জামাই বাবু, আর এই মেয়েটা তো আছেই। তখন পিকু বলতে থাকে, জানো মাসি, ওই নিমপাতা দাদু না শুধু দাঁত কিরমির করে। আমি আমি মাম্মিকে বলেছি যে আমাকে আমাকে ডক্টর আঙ্কেল একটা কৃমির ওষুধ দিয়েছিল, সেই কৃমির ওষুধটা যেন খাইয়ে দেয় নিমপাতা দাদুকে। এরপরে সত্যজিৎ বলতে থাকে, হয়েছে, এখন অনেক হয়েছে। তটিনী মা, একটা রবীন্দ্রসঙ্গীত গাতো। তখন তটিনী গান গাইতে শুরু করে। তখন এটা দেখে খুশি হয়ে যায় সবাই। তখন মায়া বলতে থাকে, সত্যি সত্যি বস, বৌদির মুখে কিন্তু জাদু আছে। বৌদির হাতে যেমন জাদু আছে, মুখেও কিন্তু ঠিক তেমনই জাদু আছে। কত সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গাইছে, কত সুন্দর শোনাচ্ছে। তখন তটিনীর সঙ্গে আয়ুষীও গাইতে থাকে। এটা দেখে তটিনী অনেক খুশি হয়ে যায়। তটিনী বলতে থাকে, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে। তখন প্রাচী বলতে থাকে, হ্যাঁ রে ছোটদি ভাই, সবাই মিলে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মজাটাই আলাদা, তাই না রে? সবাই মিলে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইবো। এরপরে প্রাচী, প্রার্থনা, আয়ুষী সবাই মিলে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় পুরো মুখার্জি পরিবার। তখন প্রাচী বলতে থাকে, আমরা আমরা যে কতটা আনন্দ করলাম, তোকে বলে বোঝাতে পারবো না সত্যি ভাই, এরকম আনন্দ আমরা কখনো করিনি, তাই না জেঠু? তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ একদম একদম, এরকম আনন্দ আমরা আমরা কখনো করিনি। অবশ্য অবশ্য আমরা তো ছোটবেলা থাকতে তাও যেটুকু পেয়েছি, কিন্তু বড় হয়ে তো আর পাইনি। কিন্তু তোরা বড় হয়ে কখনো এসব পাসনি, ছোটতেও পাসনি, বড় হয়েও পাসনি। তোদের জন্য অনেক অনেক ভালো একটা গান হয়ে গেল, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমরা তো আগে ডিস্কে যেতাম, সবকিছু করতাম, তবে তবে এখন রবীন্দ্রসঙ্গীত কেন? আর হ্যাঁ, আমি বাড়ি ফিরছি, আমি আবার পরে আসবো। এই বলে কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে লহরী আগে থেকে এসে বসে আছে। তখন লহরীকে দেখে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার লহরী, তুমি এখানে? তখন লহরী বলতে থাকে, আপনাকে তো দেখছি একদম একদম নাজেহাল করে ফেলেছে। এ কি অবস্থা আপনার? এসব পোশাক পরেছেন, কর্ণ চ্যাটার্জির কি মান সম্মান
সম্মান থাকবে এসব পোশাক পরেছেন যে? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আর এখন তো আমাকে নিয়ে তুমিও মজা করবে, তুমি তো এখানে মজা করতে এসেছো আমি তো জানি, আমাকে আমাকে পিঞ্চ করে কথা বলার জন্যই তো তুমি এখানে এসেছো তাই না? তখন লহরী বলতে থাকে, না না পিঞ্চ করে কথা বলবো কেন, কিন্তু আপনাকে দেখে এখন আমার বেশ ভালো লাগছে। আপনি যদি এভাবে জীবনযাপন করতেন তবে হয়তো বা আজকে আমাদের এভাবে সেপারেশনে থাকতে হতো না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমরা যেহেতু এত বছর হলো আলাদা আছি, আলাদাই থাকতে চাই। লহরী তুমি আমার জীবনে ফিরে আসার চেষ্টা করো না। তখন লহরী বলতে থাকে, আমি আপনার জীবনে ফিরতেও চাই না মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমি শুধু কথাটা বললাম, যদি এরকম করে আপনি জীবনযাপন করতেন তবে হয়তো আজকে আমরা এতটা দূরে থাকতাম না। আমার ছেলেটা এভাবে এভাবে আমার থেকে দূরে সরে যেত না, শুধুমাত্র তো তোমার কারণেই আজকে এরকম হয়েছে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কারণেই হবে, তুমি তো থাকোনি, তুমি তো তোমার ছেলেকে ফেলে চলে গিয়েছিলে। তখন তো আমি তোমাকে বারবার আটকাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি তো থাকোনি। আমি ক্রিমিনাল, আমার সঙ্গে থাকা যাবে না, ক্রিমিনালের সঙ্গে তুমি কিছুতেই থাকতে পারবে না। তবে আজকে কেন এসেছো? আজকে কি আমি তোমাকে ডেকেছি বলো? আমি তো ডাকিনি, তবে কেন এসেছো? তখন লহরী বলতে থাকে, একদম চুপ, অনেক হয়েছে, অনেক হয়েছে, তোমার কথাগুলো অনেক শুনেছি, আর নয় আর নয়। তোমার জন্য আজকে আমার ছেলেটা ক্রিমিনালে তৈরি হয়ে গেছে, আমার ছেলেটা একটা একটা বড় ক্রিমিনাল তৈরি হয়েছে। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমার ছেলেকে আমি যেভাবে খুশি সেভাবে বড় করব, তুমি কথা বলার কে? তুমি এসবের মধ্যে কিছুতেই নাক গলাবে না, তোমার এখানে নাক গলানোর কোনো রাইট নেই। তখন লহরী বলতে থাকে, আমি কি করতে পারি কি করতে না পারি সেটা সেটা তুমি খুব ভালো করেই জানো, সো আমার সঙ্গে লাগতে এসো না। এদিকে এদিকে পিকু পিকু দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে ফোন করলে, তখন কর্ণ চ্যাটার্জি ফোনটা রিসিভ করে। এরপরে পিকু বলতে থাকে, কে? নিমপাতা দাদু? তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, নিমপাতা দাদু মানে তুই কে আমাকে ফোন করে নিমপাতা দাদু দাদু বলছিস? তখন পিকু বলতে থাকে, আরে আমি পিকু, আমি না আমার দাদুকে ফোনে পাচ্ছি না, তাই তোমাকে ফোন করলাম, আমাকে একটু তুমি ছোড়া শিখাবে? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আমি তো তোমাকে ছোড়া শেখানোর জন্য বসে আছি তাই না? তখন এই কথাগুলো শুনে লহরী হাসতে থাকে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তা কি ছোড়া লাগবে তোমার, বলো দেখি আমি শিখাতে পারি কিনা? তখন পিকু বলতে থাকে, ওই তো মেঘের কুলে রোদ এসেছে, বাদল ঘাটের ছুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। আচ্ছা আচ্ছা সত্যি কি রোদ হাসে বলো তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হাসি তো, এই তো আমি হাসছি, দেখতে পাচ্ছ না? আমি তো হাসছি। তখন এই কথা শুনে পিকু বলতে থাকে, তুমি হাসছো, তোমার মুখে হাসি আসে? তুমি তো কখনো হাসতে পারো না, তোমার তো মুখটা সবসময় গোমরা হয়েই থাকে তাই না, গোমরা মুখ দাদু কোথাকার। তখন এ কথা বললে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই শ্যাট আপ, একদম একদম বাজে কথা বলবি না, তুই কি বলতে ফোন করেছিস সেগুলো বল, তুই আমাকে আমাকে সবসময় অপমান করিস কেন বলতো? তখন এ কথা শুনে তখন পিকু বলতে থাকে, কোথায় অপমান করেছি? তোমাকে সামান্য একটা কথা জিজ্ঞেস করেছি আর তুমি সেটাই পারছো না? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমিও পারি, আমি আসলে আসলে বাংলাটা অত ভালো পড়িনি তো তাই। তখন এ কথা শুনে পিকু বলতে থাকে, তবে ইংরেজি বলো দেখি, তুমি বলো তো এবিসির প্রথম বড় ওয়ার্ড কি? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি ঘাবড়ে যায়। এরপরে কর্ণ চ্যাটার্জি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন পিকু বলতে থাকে, কি হলো দুষ্টু দাদু, তুমি কথা বলছো না কেন? কথা বলো বলছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে আসলে মনে করছিলাম। আচ্ছা লহরী, তুমি জানো যে এটার পর বাক্যটা কোনটি? আমাকে প্লিজ বলে দাও না। তখন লহরী বলতে থাকে, তুমি নিজেরটা নিজে পড়ো, নিজেই পড়ো, তুমি তো শিক্ষিত তাই না, তুমি তো স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, তবে আজকে কেন পারছো না বলো তো? এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই আমি আসলে বুঝতে পারছি না। তখন পিকু বলতে থাকে, নিমপাতা দাদু তোমাকে দিয়ে আর কিছু হবে না, তুমি কিচ্ছু পারো না। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই তুই এভাবে কথা বলছিস কেন, আমাকে পিঞ্চ করিস কেন? তখন পিকু বলতে থাকে, জানো জানো তুমি না অনেক অনেক দুষ্টু, অনেক 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 দুষ্টু, এই জন্য তো তোমাকে আমি নিমপাতা দাদু বলে সম্বোধন করি। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা আমি অনেক দুষ্টু, আমাকে তুই ভালো দাদু বলতে পারিস না? তখন এই কথা শুনে পিকু বলতে থাকে, হ্যাঁ তুমি যদি ভালো কাজ করতে তবে আমি তোমাকে ভালো দাদু বলে ডাকতাম। এই বলে ফোনটা কেটে দিলে তখন দেখা যায় তটিনী এসে বলতে থাকে, কি হয়েছে পিকু, কাঁদছো কেন? তখন পিকু বলতে থাকে, আচ্ছা মাম্মি, আমি যে আমি যে ওই যে রাক্ষস দাদুটাকে নিমপাতা দাদু বলে রাখি, এই জন্য না দাদু অনেক রাগ হয়। তখন পিকুর কথা শুনে তটিনী বলতে থাকে,
এমনটা বলতে হয় না মা, এমনটা বলবে না। তুমিও একবার একবার ওনাকে ভালো দাদু বলে ডেকে দেখো, শুধু দাদু বলে ডেকে দেখো। দেখবে উনি খুশি হয়ে তোমার ডাকটা শুনবে, তোমার সঙ্গে কথা বলবে, বুঝতে পেরেছো? আর কখনো নিমপাতা দাদু বলে ডাকবে না, তুমি ওনাকে নিমপাতা দাদু বলে ডাকো, এই জন্যই তো উনি কষ্ট পায় আর তোমার সঙ্গে রাগারাগি করে, তাই না মা? তুমি তুমি ওনার সঙ্গে একদম ভালো ব্যবহার করবে, একদম খারাপ ব্যবহার করবে না। ওনাকে ওনাকে শুধু দাদু বলে ডেকে দেখো, দেখবে তোমাকে অনেক ভালোবাসবে, অনেক খুশি হবে তোমার ওপর। তখন তখন পিকু বলতে থাকে, সত্যি বলছো মা? সত্যি বলছো তুমি? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পিকু, আমি সত্যি বলছি, দেখবে তোমাকে অনেক ভালোবাসবে। এরপরে এরপরে পিকু বলতে থাকে, ঠিক আছে, আমি বলবো যে ভালো দাদু, তুমি তুমি আমার সঙ্গে খেলা করো, আমার সঙ্গে একটু বসো, আমার সঙ্গে গল্প করো, তবে তবে কি ওই রাক্ষস দাদুটা আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে খেলবে, আমার সঙ্গে গল্প করবে? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ অবশ্যই খেলবে, অবশ্যই গল্প করবে, কেন করবে না বলো? এরপরে দেখা যায় পিকু পিকু সেখান থেকে বেরিয়ে যায়। তখন তটিনী বলতে থাকে, বাচ্চাগুলোকে যদি একটু ভালোবাসা দেওয়া যায় তবে তো বাচ্চাগুলো একদম স্বর্গ খুঁজে পায়, কিন্তু কিন্তু ওরা ওরা সবসময় বাচ্চাগুলোর সঙ্গে এমন ব্যবহার করে যে বাচ্চাগুলো ওদেরকে দেখে ভয় পায়, ওদেরকে দেখলে বাচ্চাগুলো ভয়ে ভয়ে কাঁপতে থাকে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ রান্নাঘরে রান্না করছে। তখন পিকু এসে বলতে থাকে, আচ্ছা পা, তোমাকে একটা কথা বলবো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলো, কি বলবে? তখন পিকু বলতে থাকে, আচ্ছা, ওই রাক্ষস দাদুটাকে ছেড়ে দিলে হয় না পা? এভাবে এভাবে ওদেরকে যদি শাস্তি না দিতে, যদি ওদেরকে ছেড়ে দিতে, ওই যে আমার আমার ভালো দাদু তারপরে দুষ্টু দাদু দুজনকে ছেড়ে দেওয়া যায় না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছো এসব তুমি? ছেড়ে দেওয়া যায় না মানে? তুমি কিসের কথা বলছো? তখন পিকু বলতে থাকে, তুমি যে বললে ওই যে কি জেল খাটবে না কি করবে, ওগুলো থেকে ওদেরকে রক্ষা দিলে হয় না? ওদেরকে শাস্তি না দিলে হয় না পা? ওদেরকে আর পানিশ করো না, ওরা অনেক ভালো, জানো? ওদেরকে ওদেরকে যদি ভালোবাসা যায় তো তবে ওরা একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, আমাদের মতো হয়ে যায়। ভালো দাদুকে তুমি দেখছো না আমাকে কতটা ভালোবাসে পা? ওদেরকে শাস্তি না দিলে হয় না? তখন তখন শিবপ্রসাদ পিকুকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, মা, তুমি তুমি যা বলছো সবকিছু ঠিক, ওদেরকে শাস্তি না দিলেও হয়, কিন্তু কিন্তু মা মা ওরা সেরকম লোক নয়। ওই যে তুমি দুষ্টু দাদু বলো যে উনি খুব সুবিধার মানুষ নয়, বুঝতে পেরেছো? উনি এখানে তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে শুধুমাত্র মুখোশের আড়ালে থেকে। উনি উনি আড়াল থেকে তোমার ভাইকে তোমাদের মারার চেষ্টা করবে, উনি আমাকে মারার চেষ্টা করবে। ওনাকে তুমি চেনো না মা, তুমি ওর হয়ে কথা বলো না প্লিজ। তখন তখন পিকু বলতে থাকে, কিন্তু কিন্তু ওনাকে তো আমি দাদু বলে ডেকেছি, তাই না তাই না পা? ওরা যদি সবাই চলে যায় তবে আমি কি করে কাদের সঙ্গে খেলবো? কতটা মজা করছি তুমি দেখতে পাচ্ছ না? এদিকে এদিকে লহরী কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, দেখেছো, একটা বাচ্চা মেয়ে তোমাকে জ্ঞান দিল, আর সেই জ্ঞান শুনে তুমি তুমি একদম থমকে গেলে। তাই এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নিজেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে এতটা ভাবতে হবে না, আমি নিজেরটা নিজে ভেবে নেব। তখন লহরী বলতে থাকে, হ্যাঁ নিজেরটা নিজে ভেবে নিবে বলে বলেই তো আজকে এত দূর এসে পৌঁছেছো, এতদিন অব্দি এত কিছু হয়ে গেছে, জলটা এত দূর অব্দি ঘুরে গেছে। তাই যদি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারতে তবে হয়তো আজকে তোমার জীবনটা সুন্দর হয়ে যেত। এভাবে এভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে না, তোমাকে তোমাকে কেস থেকে বাঁচতে এত কিছু করতে হতো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে কর্ণ চ্যাটার্জি ফোন করে বলতে থাকে, আমাকে কালকে প্লিজ তুমি বাঁচিও। এরপরে দেখা যায় ফোন কেটে দিলে কাবির এসে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, ড্যাড, লাড্ডুকে ওই যে সৌরভ আছে না, ওই ছেলেটি লাট্টুকে ওখান থেকে তুলে বিজিতের কাছে দিয়ে দেবে, তার বিনিময়ে সৌরভকে অনেক টাকা দেওয়া হবে। এরপরে এ কথা শুনে লহরী দেখা যায় কাবিরকে থাটিয়ে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, কুলাঙ্গার কোথাকার, তোমার লজ্জা করছে না? একটা বাচ্চার জীবনে তুমি খেলা করতে চাচ্ছ? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি এতটা রাইট কোথায় পেয়েছো বলো? আর কর্ণ, তুমি দেখো তোমার ছেলেকে তুমি কি তৈরি করেছো। তোমার ছেলে কি করতে চাচ্ছে? একটা নিষ্পাপ বাচ্চাকে কিডন্যাপ করে একটা বাজে লোকের হাতে তুলে দিতে চাইছে। তোমার ছেলেকে তুমি শাসন করবে না? তুমি দেখতে পাচ্ছ না পিকু তোমাকে এক্ষুনি কি জ্ঞান দিল? পিকু তোমাকে কতটা ভালোবাসে, ওর কথাগুলো শুনে তুমি বুঝতে পারোনি যে পিকু তোমাকে কতটা ভালোবাসে? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি চুপচাপ দাঁড়িয়ে থাকে। কর্ণ চ্যাটার্জি কিছু বলতে না পারলে তখন কাবির বলতে থাকে, তোমাকে এতটা জ্ঞান দিতে হবে না, আমাদের নিজেদেরটা আমরা নিজেরাই বুঝে নিতে পারি। তোমাকে তোমাকে এত কিছুতে মাথা ঘামাতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। আর তোমাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? আর যদি না চাও তবে কিন্তু আমি এক্ষুনি দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিতে বাধ্য